রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। মেয়েটিকে ডাকতো সবাই সোহিনী বলে। পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা, কিন্তু চেহারায় মন টলাবে নন্দকিশোর সে জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন নিয়ে জুয়া খেলবার সময় ছিল না তার। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোখা একগুঁয়ে মানুষ সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা জিজ্ঞাসা করত, বিয়ে করেছো কি? উত্তরে শুনতো, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসতো যখন দেখতো উনি স্ত্রীকে নিজের বিদ্যের ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করত, ও কি প্রফেসরি করতে যাবে নাকি? নন্দ বলতেন, না, ওকে নন্দকিশোরী করতে হবে, সেটা যে সেমের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করি নে। সে কি হে, স্বামী হবে ইঞ্জিনিয়ার আর স্ত্রী হবে কোটনা-কুটনি, এটা মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা আলাদা জাতে গাঁটছড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিচ্ছি। পতিব্রতা স্ত্রী চাও যদি, আগে ব্রতের মিল করাও। নন্দকিশোর মারা গেলেন পৌর বয়সে কোনো এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সোহিনী সমস্ত কারবার বন্ধ করে দিলে। বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার ব্যবসাদার এসে পড়ল চারদিক থেকে। মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়তা ছিটে ফোটা আছে যাদের। সোহিনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগলো বুঝি। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান বুঝে উকিল পাড়ায়। সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল, সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে একে দূর সম্পর্কে দেওর গেল জেলে দলিল জাল করার অপরাধে। ওদের একটি মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়ে স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা। কেউ না মনে করে বাপ মা মেয়ের কালো রং দেখে একটা মোলায়েম নামের তলায় সেই নিন্দেটা চাপা দিয়েছে। মেয়েটি একেবারে ফুটফুটে গৌরবর্ণ। মা বলতো, ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেতপদ্মের আভা, চোখেতে নীল পদ্মের আভাস, আর চুলে চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাতগোষ্ঠীর কথা বিচার করবার রাস্তা ছিল না। একমাত্র ছিল মন ভোলাবার পথ। শাস্ত্রকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মারোয়ারি ছেলে, তার টাকা পৈতৃক, শিক্ষায় কালে। অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ্য ফাঁদে। নীলা একদিন গাড়ির অপেক্ষায় স্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে। সে সময় ছেলেটি দৈবাত তাকে দেখেছিল। তারপর থেকে আরও কিছুদিন ওই রাস্তায় সে বায়ুসেবন করেছে। স্বাভাবিক স্ত্রী বুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াতো। কেবল সেই মারোয়ারি ছেলে নয়, আরও দু চার সম্প্রদায় যুবক ওইখানটায় অকারণ পদচারণার চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটির চোখ বুজে দিল ঝাঁপ ওর জালের মধ্যে, আর ফিরল না। সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে, বেশি দিনের মেয়াদে নয়। তার ভাগ্যে বধূটি এলো প্রথমে, তারপরে দাম্পত্যের মাঝখানটাতে দাড়ি টানলে টাইফয়েড,
তারপরে মুক্তি। সৃষ্টিতে অনাসৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগলো। মা দেখতে পায় তার মেয়ের ছটফটানি। মনে পড়ে নিজের প্রথম বয়সের জ্বালামুখীর অগ্নি চাঞ্চল্য। মন উদ্বিগ্ন হয়। খুব নিবিড় করে পড়াশুনোর বেড়া ফাঁদতে থাকে। পুরুষ শিক্ষক রাখল না, একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়। নীলার যৌবনের আঁচ লাগত তারও মনে, তুলত তাকে তাতিয়ে অনির্দেশ্য কামনার তপ্ত বাষ্পে। মুক্তের দল ভিড় করে আসতে লাগলো এদিকে ওদিকে, কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসিনীরা নিমন্ত্রণ করে চায়ে, টেনিসে, সিনেমায়। নিমন্ত্রণ পৌঁছায় না কোনো ঠিকানায়। অনেক লোভী ফিরতে লাগলো মধুগন্ধ ভরা আকাশে, কিন্তু কোনো অভাগ্য কাঙাল সোহিনীর ছাড়পত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলে উঁকি ঝুঁকি দিতে চায় অজায়গায়। বই পড়ে যে বই টেক্সট বুক কমিটির অনুমোদিত নয়। ছবি গোপনে আনিয়ে নেয় যা আর্ট শিক্ষার আনুকূল্য করে বলে বিড়ম্বিত। ওর বিদুষী শিক্ষায়িত্রীকে পর্যন্ত অন্যমনস্ক করে দিলে। ডায়সিশন থেকে বাড়ি ফেরবার পথে আলু থালু চুলওয়ালা গোফের রেখা মাত্র দেওয়া সুন্দর হেন এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল। ওর রক্ত উঠেছিল ছমছম করে। চিঠিখানা লুকিয়ে রেখেছিল জামার মধ্যে। ধরা পড়ল মায়ের কাছে। সমস্ত দিন ঘরে বন্ধ থেকে কাটল অনাহারে। সোহিনীর স্বামী যাদের বৃত্তি দিয়েছিলেন সেই সব ভালো ভালো ছাত্রমহলে সোহিনী পাত্র সন্ধান করেছে। সবাই প্রায় আড়ে আড়ে ওর টাকার থলির দিকে তাকায়। একজন তো তার থিসিস ওর নামে উৎসর্গ করে বসল। ও বললে, হায় রে কপাল, লজ্জায় ফেললে আমাকে। তোমার পোস্ট গ্র্যাজুয়েটি মেয়াদ ফুরিয়ে আসছে শুনলুম, অথচ মালা চন্দন দিলে অজায়গায়। হিসেব করে ভক্তি না করলে উন্নতি হবে না যে। কিছুদিন থেকে একটি ছেলের দিকে সোহিনী দৃষ্টিপাত করছিল। ছেলেটি পছন্দসই বটে। তার নাম রেবতী ভট্টাচার্য। এরই মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিতে চড়ে বসেছে। ওর দুটো একটা খেলার লেখার যাচাই হয়ে গেছে বিদেশে। লোকের সঙ্গে মেলামেশা করবার কলাকৌশল সোহিনীর ভালো করেই জানা আছে। মন্মথ চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক। তাকে নিলে বশ করে কিছুদিন চায়ের সঙ্গে রুটি, টোস্ট, অমলেট, কখনো বা ইলিশ মাছের ডিমের বড়া খাইয়ে কথাটা পারলে। বললে, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে বাড়ি বাড়ি চা খেতে ডাকি কেন। মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয়ই বলতে পারি, সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়। সোহিনী বললে, লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে। দেখো মিসেস মল্লিক, আমার মত হচ্ছে এই, গরজটা জারি হোক, বন্ধুত্বটাই তো লাভ। আর এই বা কম কথা কি? আমার মতো অধ্যাপককে দিয়েও কারোর সাধ্যসিদ্ধি হতে পারে এ যাত্রার বুদ্ধি কেতাবের বাইরে হাওয়া খেতে পায় না বলে ফ্যাকাশে হয়ে গেছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো, যদিও আমি মাস্টারি করি তবু ঠাট্টা করতেও পারি। দ্বিতীয়বার চা খেতে ডাকবার পূর্বে এটা জেনে রাখা ভালো। জেনে রাখলুম, বাঁচলুম। অনেক অধ্যাপক দেখেছি, তাদের মুখ থেকে হাসি বের করতে ডাক্তার ডাকতে হয়। বাবা, আমারই দলের লোক দেখছি তুমি। তাহলে এবার আসল কথাটা পাড়া হোক। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।
তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।